আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিস্টার ব্যাংকার চ্যানেলে। আমরা আলোচনা করছিলাম ইউসিপি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট। আর্টিকেলটা বেশ বড় হয়ে যাওয়াতে আমরা এটিকে দুই ভাগে আলোচনা করছিলাম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল এ টু এফ, আর আজকে আমরা আলোচনা করব জি টু এল। তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের ইউসিপি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট ডিসকাশন পার্ট 2। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে। ইউসিপি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট পয়েন্ট জি। A document presented but not required by the credit will be disregarded and may be returned to the presenter. এটা সহজ কথা। যেই ডকুমেন্ট এলসিতে চাওয়া হয়নি কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, তো সেই ডকুমেন্টটাকে ব্যাংক ডিসরিগার্ড করবে এবং মে বি রিটার্ন টু দ্য প্রেজেন্টার। আগের এক্সাম্পলটি আরেকবার দেই। আপনার এলসিতে যে রিকোয়ার্ড ডকুমেন্ট ছিল তার মধ্যে হেলথ সার্টিফিকেট নামে কিছু ছিল না। হেলথ সার্টিফিকেট আপনি চাননি। এখন বেনিফিশিয়ারি তার ডকুমেন্টের সাথে হেলথ সার্টিফিকেটও প্রেজেন্ট করেছে। তো ব্যাংকারের এখানে ফার্স্ট কাজ, ব্যাংক সেটাকে কনসিডার করবে যে অ্যাজ ইফ ডকুমেন্টটা প্রেজেন্ট হয়নি, ডকুমেন্টটা পাশে সরিয়ে রেখে বাকি ডকুমেন্টগুলো এলসি বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিসের ক্রাইটেরিয়ার সাথে এক্সামাইন করতে হবে। বাকি ডকুমেন্ট যদি ওকে থাকে ডকুমেন্ট কমপ্লাইং, ওকে না থাকলে ডকুমেন্ট ডিসক্রিপ্যান্ট। কিন্তু এই ডকুমেন্টে যাই থাকুক না কেন সেটা কনসিডারই করার দরকার নেই। আবার চেক করে দেখার দরকার নেই যে ডকুমেন্টটা এলসির সাথে কমপ্লাই করছে কি করেনি। কারণ অনেক সময় এমন হতে পারে শুধু ওই একটা ডকুমেন্টে অ্যাডিশনাল একটা ডিসক্রিপেন্সি থাকতে পারে, বা ডিসক্রিপেন্সি নেই, কমপ্লেইনও হতে পারে। কিন্তু ওইখানে আপনার কোনো সময় শ্রম দেওয়ার কোনো মানেই হয় না। যে ডকুমেন্টটি চাওয়া হয়নি সেই ডকুমেন্টটি ধরে নিতে হবে যে প্রেজেন্টই হয়নি। প্রেজেন্ট করলেও পাশে সরিয়ে রাখবেন এবং খুব ভালো কিছু ভালো মানে গুড প্র্যাকটিস করতে চাইলে সেই ডকুমেন্ট আপনি প্রেজেন্টারকে ফেরত দিতে পারেন। যদিও ইন প্র্যাকটিস আমরা ব্যাংকাররা যেটা করি, ডকুমেন্ট এক্সামাইন করার সময় যে ডকুমেন্টটি চাওয়া হয়নি সেটাকে জাস্ট পাশে সরিয়ে রাখি, বাকিটুকু এক্সামাইন করি, ও সেটা হয়তো আমাদের ফাইলে রয়ে যায় বা আমরা ডিস্ট্রয় করে ফেলতে পারি। বেনিফিশিয়ারিকে সাধারণত ফেরত দেওয়া হয়ে ওঠে না। তো এই হচ্ছে এই পয়েন্টটির মূল ভাষ্য। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। ইউসিবি 600 আর্টিকেল 14 Standard for Examination of Document, Point H. If a credit contains a condition without stipulating the documents to indicate the compliance with the condition, banks will deem such condition as not stated and will disregard it. আগেরটার সাথে কিছুটা মিল পেতে পারেন। আগেটাও ডিসরিগার্ড করতে বলেছিল যে কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট যেটা এলসিতে চাওয়া হয়নি সেটা প্রেজেন্ট করলে ডিসরিগার্ড করতে হবে। কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি কিন্তু প্রেজেন্ট করে ফেলেছে সেটা ডিসরিগার্ড করতে হবে। আর এখানে বলছে জাস্ট উল্টাটা, কোনো কন্ডিশন দেওয়া হয়েছে কিন্তু কন্ডিশনের সাপোর্ট হিসাবে বা সেই কন্ডিশনের ফুলফিলমেন্ট প্রুফ হিসাবে কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি, তখন সেই কন্ডিশনটাকে আপনাকে ডিসরিগার্ড করতে হবে। আগেরটাই ছিল কন্ডিশন দেননি, ডকুমেন্ট দিয়েছে, ডিসরিগার্ড করবেন। এখন হচ্ছে কন্ডিশন দিয়েছেন কিন্তু কন্ডিশনের সাথে কোনো ডকুমেন্ট চাননি, তো সেই কন্ডিশনও কিন্তু আসলে ডিসরিগার্ড করতে হবে। কোনো প্রুফ চাননি, সেটা আসলে ডিসরিগার্ড করতে হবে। যেমন আপনি এভারেস্ট জয় করেছেন, ফর এক্সাম্পল এভারেস্ট জয় করেছেন, আপনার কি করতে হবে? প্রুফ হিসাবে এভারেস্টের চূড়ায় উঠে কিন্তু একটা আপনার ছবি তুলতে হবে। সেই ছবি যখন আপনি দেশবাসীকে দেখাবেন, বিশ্ববাসীকে দেখাবেন, তখন সবাই বিশ্বাস করবে যে হ্যাঁ সেই আসলেই এভারেস্ট জয় করেছে। তো এই প্রুফ থাকতে হবে। প্রুফ না থাকলে আপনি যত এভারেস্ট জয় করে আসেন, সাথে আরো 10 জনকে নিয়ে ঘুরে আসেন, 10 জন আপনার পক্ষে সাক্ষী দিক যে হ্যাঁ ভাই আমি আসলে এভারেস্ট জয় করেছি, লোকজন কিন্তু বিশ্বাস করতে চাইবে না। কিন্তু আপনি যদি এমন হয় যে একটি এভারেস্ট আসলে জয় করেননি কিন্তু এভারেস্টের উপর সুন্দর এডিট করে ফটোশপে এডিট করে একটি ছবি বসিয়ে দিয়েছেন, তাতেও কিন্তু অনেক লোক বিশ্বাস করবে কিন্তু আপনি ছবি দেখে। কিন্তু আপনি রিয়েলি এভারেস্ট জয় করে এসেছেন, এসে লোকজনকে যতই মাইকিং করে বলেন লোকজন কিন্তু বিশ্বাস করতে চাবে না। জেনুইনটা মাইকিং করে বলছেন, লোকজন বিশ্বাস করতে চাচ্ছে না, কিন্তু ফেক আপনি ছবি এডিট করে বসিয়েছেন, দিয়ে সেই ছবিটা আপনি লোকজনকে দেখালেন, তাতে কিন্তু অনেক লোকজন বিশ্বাস করবে। তো এটাই হচ্ছে যে সেই সিইং ইজ বিলিভিং যে ব্যাপারটা আমরা অনেক সময় বলে থাকি। তো এজন্যই সবকিছুর একটা প্রমাণ চাই আমরা। প্রমাণ দেখলে আমরা সাথে সাথে বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করাটা আমাদের জন্য সহজ হয়। তেমনি এলসিতে যেই কন্ডিশনগুলোই আপনি দিবেন
সেই কন্ডিশনের সাথে অবশ্যই একটি সাপোর্টিং ডকুমেন্ট চাওয়া হয়। সেই সাপোর্টিং ডকুমেন্ট দেখে কিন্তু আসলে বোঝা হয় যে আমার যে কন্ডিশনটা দেওয়া হয়েছিল কন্ডিশনটা সে কমপ্লাই করেছে কিনা, আমার সেই রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করেছে কিনা। যেমন আমি বলে দিলাম যে তোমাকে 15 জুনের মধ্যে শিপমেন্ট করতে হবে, শিপমেন্ট ডেট 15 জুন। শুধু এই কথাটা বলার পরে আমি যদি ডকুমেন্টস রিকোয়ার্ড ফিল্ডে যদি আমি ট্রান্সপোর্ট ডকুমেন্টের কোনো ইন্ডিকেশন না দিই, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে 15 জুনে যে আমি আসলে শিপমেন্ট করতে লেটেস্ট ডেট অফ শিপমেন্ট বলেছিলাম সেটা কিন্তু আসলে কোনো মানে নেই, কারণ সেই কন্ডিশন সে ফুলফিল করেছে কিনা সেটা প্রুভ করার জন্য আমি কোনো ডকুমেন্ট চাইনি। কিন্তু ফরচুনেটলি দেখা যায় যে আমাদের শিপমেন্ট ডেট বলে সাথে আমরা কোনো একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট অবশ্যই চাই, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সে আসলে ওই ডেটের মধ্যেই শিপমেন্ট করেছে কি করেনি। তো এমনি প্রতিটা ক্ষেত্রেই এই কাজটি করতে হবে। যেমন আমাদের ব্যাংকেও অনেক সময় দেখতাম যখন কাউকে লোন দিতে যায়, লোন দিতে গেলে সেই একটা ভিজিটের ব্যাপার থাকে। তো ভিজিট মানে আপনি গেলেন 10 জন গিয়ে ঘুরে আসলেন, তাহলে কিন্তু হবে না। এসে একটা ভিজিট রিপোর্ট দিলেন, সে ভিজিট রিপোর্ট সেটাও একটা ডকুমেন্ট। তো তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা ভিজিটে গেলে সাথে ছবি টবি তুলে রাখার চেষ্টা করি যে হ্যাঁ আমি আসলে ভিজিটে গিয়েছিলাম, পরবর্তীতে কোনো কনফিউশন হলে আমরা যাতে সেটা প্রেজেন্ট করতে পারি। সেম ব্যাপারটা এখানে, আপনি যেই কন্ডিশনই এলসিতে দেন না কেন তার সাথে একটি সাপোর্টিং ডকুমেন্ট চাওয়া উচিত, যে ডকুমেন্টটা দেখে আমরা বুঝতে পারবো যে সেই কন্ডিশনটা আপনি ফুলফিল করেছেন কিনা। কিন্তু যদি আপনি এলসিতে কোনো কন্ডিশন দিয়েছেন কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্ট চাননি, তাহলে যেহেতু সেই কন্ডিশন ফুলফিল করেছে কিনা প্রুফ করারও কোনো ওয়ে নেই, তখন ধরে নিতে হবে যে সেই আসলে এলসিতে মেনশন করা হয়নি। এজন্য ইফ আ ক্রেডিট কন্টেইনস আ কন্ডিশন উইদাউট স্টিপুলেটিং দ্য ডকুমেন্ট টু ইন্ডিকেট কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন, ব্যাংকস উইল ডিম সাচ কন্ডিশন অ্যাজ নট স্টেটেড অ্যান্ড উইল ডিসরিগার্ড ইট। যেমন প্রায়শই আমরা একটা কন্ডিশন দেখি যে শিপমেন্টের 5 দিনের মধ্যে এক সেট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে। তো শুধু যদি আপনার কন্ডিশন এইটুকুই থাকে যে শিপমেন্টের 5 দিনের মধ্যে এক সেট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে, পরে যদি কোনো কন্ডিশন না থাকে, প্রুফ করার জন্য কোনো ডকুমেন্ট আপনি না চেয়ে থাকেন, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এই ডকুমেন্টটি চাওয়াই হয়নি, এই ডকুমেন্টটা আপনার কোথাও খোঁজারও দরকার নেই, কমপ্লায়েন্স চেক করারও প্রয়োজন নেই। কিন্তু যদি এই ধরনের কথা থাকে যে হ্যাঁ শিপমেন্টের 5 ডেজ বা 7 ডেজের মধ্যে এক সেট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠাতে হবে এবং সেই কুরিয়ার রিসিপ্টটা অরিজিনাল ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে, অথবা এক সেট কপি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টকে মেইল করতে হবে, সেই মেইল কপিটা অরিজিনাল ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে। তো এই যে কুরিয়ার রিসিপ্টটা চাইলেন বা এই যে আপনি মেইল কপিটা চাইলেন, এটাই হচ্ছে সেই ডকুমেন্টটা যেটা দিয়ে আপনি বুঝতে পারছেন সে আসলে 5 দিন বা 7 দিনের শিপমেন্টের 5 ডেজ বা 7 ডেজের মধ্যে সে ডকুমেন্টগুলো অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠিয়েছিল কিনা। তো আপনি কন্ডিশন দিয়েছেন, ডকুমেন্ট চেয়েছেন, দুইটা মিলে আপনি চেক করতে পারলেন। তো যখন শুধু কন্ডিশন দিলেন কিন্তু ডকুমেন্ট চাইলেন না, তখন ধরে নিতে হবে সেই কন্ডিশনই আপনি মেনশন করেননি বা সেই কন্ডিশন নিয়ে আপনি এলসিতে উল্লেখ করেননি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। ইসিবি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট, পয়েন্ট আই। A document may be dated prior to the issuance date of the credit but must not be dated later than its date of presentation. অনেক সময় এলসি ইস্যু হওয়ার আগেই কিন্তু আসলে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, টার্মস অ্যান্ড কন্ডিশন সেটেলমেন্ট এগুলো কিন্তু আসলে শুরু হয়ে যায় বেশ আগে থেকেই, এলসি ইস্যু হওয়ার আগে থেকেই। তো যেহেতু এলসি ইস্যু হওয়ার আগে থেকেই অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে নেগোসিয়েশন শুরু হয়ে যায় বা পেপার ওয়ার্ক শুরু হয়ে যায়, তো দেখা যায় যে সেই অনুযায়ী কিন্তু বেনিফিশিয়ারি আসলে তার গুডস রেডি করে রাখতে পারে এলসি ইস্যু হওয়ার আগেই, বা তার রেডি স্টক গুডসও কিন্তু সে শিপমেন্ট করতে পারে। তো এই ধরনের কেসে দেখা যায় যে অনেক ডকুমেন্টেশনই কিন্তু আসলে এলসি ডেটের আগেই কমপ্লিটেড থাকতে পারে। তো সেই ব্যাপারটাকে এখানে অ্যাকোমোডেট করা হয়েছে যে যেহেতু অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির নেগোসিয়েশন, ডিসকাশন অনেক আগে থেকে শুরু হয়, কাজেই কোনো একটা ডকুমেন্ট এলসি ইস্যু হওয়ার আগে ইস্যু হওয়া থাকতে পারে বেনিফিশিয়ারি এন্ডে। যেমন কোনো একটা প্রোডাক্টের সার্টিফিকেট অফ অরিজিন, হেলথ সার্টিফিকেট, কোনো একটা রেডি গুডসের জন্য, এগুলো কিন্তু আগে থেকে আসলে রেডি থাকতে পারে। এ কারণে বলা হয়েছে ডকুমেন্ট মে বি ডেটেড প্রায়ার টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট বাট মাস্ট নট বি ডেটেড লেটার দেন ইটস ডেট অফ প্রেজেন্টেশন। কিন্তু ডকুমেন্ট প্রেজেন্টেশনের পরের ডেটে কিন্তু আসলে ইস্যু করাটা বোঝা যাচ্ছে কোনো অরিজিনাল ডকুমেন্টের পক্ষে কিন্তু আসলে সম্ভব না। আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করে দিয়েছেন, ডকুমেন্ট চলে গেছে ব্যাংকের কাছে, তো
চলে গেছে 5 তারিখে, আর আপনি ডকুমেন্টের ডেট দিয়ে রেখেছেন 7 তারিখে। তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে এটা লজিক্যালি পসিবল না, এটা ভুল ক্রমে বা ফেক ডকুমেন্ট আর কি। কারণ ডকুমেন্ট প্রেজেন্ট করে দেওয়ার পরে তো সেটা ইস্যু ডেট হতে পারে না। তো এজন্যই বলা হয়েছে যে প্রথম অংশটুকু কনসিডার করে সেটা বলা হয়েছে ডকুমেন্ট ক্যান বি ডেটেড প্রায়োর টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট। আর দ্বিতীয়টা যেহেতু প্র্যাকটিক্যালি পসিবল না যে আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করে দেওয়ার পরে তারপর ইস্যু ডেট হবে, কারণ ডকুমেন্টটা ইস্যু হলেই না আপনি প্রেজেন্ট করবেন, কিন্তু প্রেজেন্টেশনের পরে তো আসলে ইস্যু হতে পারে না। এটা হচ্ছে অনেকটা আপনার ওই ইয়ের মতো যে হ্যাঁ ঠিক আছে, বিয়ের আগে তুমিও প্রেম করেছো, আমিও প্রেম করেছি, কে কি প্রেম করেছি সেগুলো সব বাদ, বিয়ের পর থেকে আমরা আর প্রেম না করলেই হলো। মানে আপনার একটা সুখী শান্তিপূর্ণ সংসারের জন্য বিয়ের আগে প্রেম করা থাকতে পারে, আমরা সবাই মেনে নিলাম, কিন্তু বিয়ের পরে আমরা আর প্রেম করব না। সেরকম ডকুমেন্ট ক্যান বি ডেটেড প্রায়োর টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট বাট মাস্ট নট বি ডেটেড লেটার দেন দ্য ডেট অফ প্রেজেন্টেশন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। ইউসিপি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট পয়েন্ট জে। এই পয়েন্টটা একটু বড়, একটা টপিকই 2-3টা পার্সপেক্টিভ থেকে ডিসকাস করা হয়েছে। চলুন আমরা আগে দেখে নিই পয়েন্টটিতে কি বলা আছে। When the address of the beneficiary and the applicant appear in any stipulated document, they need not be the same as those stated in the credit or any other stipulated document, but must be within the same country as the respective addresses mentioned in the credit. Contact details, telex, telephone, email, and the like stated as part of the beneficiary's and applicant's address will be disregarded. However, when the address and contact details of the applicant appear as part of the consignee or notify party details on a transport document subject to Article 19 to 25, they must be as stated in the credit. আমরা পয়েন্টটা আরেকবার পড়ি। When the address of the beneficiary and the applicant appear in any stipulated document, they need not be the same as those stated in the credit or any other stipulated document, but must be within the same country as the respective address mentioned in the credit. Contact detail, telex, telephone, email, and the like stated as part of the beneficiary's and applicant's address will be disregarded. However, when the address and the contact detail of the applicant appear as part of the consignee or notify party details on a transport document subject to Article 19 to 25, they must be as stated in the credit. এই পয়েন্টটা একটু বড়, অনেকগুলো কথা বলা হয়েছে, একই টপিক 2-3টা অ্যাঙ্গেল থেকে 2-3টা পার্সপেক্টিভে ডিসকাস করা হয়েছে। তো আসলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে এখানে কি বলা হয়েছে। এখানে জেনারেলি 3টা ভিউ পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে when the address of the beneficiary and the applicant appear in any stipulated document, they need not be the same as those stated in the credit or in any other stipulated document, but must be within the same country as the respective address mentioned in the credit. প্রথমটা বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির অ্যাড্রেস নিয়ে। প্রথম পার্সপেক্টিভটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেস। বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেস ক্রেডিটে যা বলা আছে বা অন্য কোনো ডকুমেন্টে যা বলা আছে একদম সেম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা প্রিভিয়াস পয়েন্টগুলোতে কিন্তু দেখলাম যে ডকুমেন্ট নিড নট টু বি আইডেন্টিক্যাল টু বাট মাস্ট নট কনফ্লিক্ট উইথ, কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু সেই কনফ্লিক্টটাও ওয়েভ করা হয়েছে যে এলসিতে অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারি যে অ্যাড্রেস থাকবে ডকুমেন্টে বা এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে সেই অ্যাড্রেস কিন্তু সেম হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। জাস্ট একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে সেম কান্ট্রি হতে হবে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের যদি আমরা বিজনেস কনসার্নগুলো দেখি, বেশিরভাগেরই কিন্তু একাধিক অ্যাড্রেস থাকে। ফ্যাক্টরি অ্যাড্রেস থাকে গাজীপুরের দিকে কোথাও, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে মেইনলি ফ্যাক্টরি অ্যাড্রেস থাকে গাজীপুরের দিকে কোথাও। আর কর্পোরেট অ্যাড্রেস বেশিরভাগই এখন যেগুলো একটু ভালো কোম্পানি হয়ে গেছে, অনেকেই কর্পোরেট অ্যাড্রেসগুলো একটু সরিয়ে একটু বেটার কর্পোরেট এরিয়ার দিকে নিয়ে আসছে। কারো হয়তো উত্তরায় থাকতে পারে, কারো গুলশানেও অনেক কর্পোরেট অ্যাড্রেস হচ্ছে, গুলশান, বনানী বা এইসব জায়গায় দিয়েও অনেক কর্পোরেট অ্যাড্রেসগুলো দেখা যায়। তো যখন এই অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির অ্যাড্রেস থাকবে এলসিতে, যেখানে অ্যাড্রেস হিসাবে ফর এক্সাম্পল গাজীপুরের অ্যাড্রেস দেওয়া আছে বা নারায়ণগঞ্জের অ্যাড্রেস দেওয়া আছে,
তো আপনার ডকুমেন্টসে ইনভয়েস, প্যাকিং লিস্ট বা অন্যান্য কোনো ডকুমেন্টে সেই অ্যাড্রেসটাকে যদি সেই গাজীপুরের অ্যাড্রেসের বদলে তাদের কর্পোরেট হাউস মতিঝিল, গুলশান, বনানী, ধানমন্ডি, এই ধরনের উত্তরা, এই ধরনের কোনো অ্যাড্রেস যদি ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এলসির পরিভাষায় অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। জাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটাই, যে সেম কান্ট্রি হতে হবে। তো গাজীপুর এবং মতিঝিল বা গাজীপুর এবং উত্তরা, গাজীপুর এবং ধানমন্ডি সেম কান্ট্রি, তো এখানে কোনো সমস্যা নেই। তবে একটা হতে পারে যে অনেক কোম্পানির দেখা যায় যে অনেক রিজিওনাল অফিস থাকে, হয়তো বাংলাদেশে একটা ফ্যাক্টরি বা বাংলাদেশ অফিস, হয়তো সিঙ্গাপুর অফিস, হয়তো ইন্ডিয়ান অফিস। তো অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারি যেই হোক, তার যদি সেই বাংলাদেশ অ্যাড্রেসের কথা এলসিতে মেনশন করা থাকে, তো আপনি ডকুমেন্টে কিন্তু তখন বাংলাদেশের যে কোনো জায়গার অ্যাড্রেস আপনি ইউজ করতে পারবেন, সেম কান্ট্রির, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের অ্যাড্রেসের জায়গায় আপনি কিন্তু ইন্ডিয়া, সিঙ্গাপুর বা হংকং বা অন্য কোনো জায়গার সেই সেম কোম্পানি হলেও সেই অ্যাড্রেস কিন্তু ইউজ করতে পারবেন না, তখন সেটা ডিসক্রিমিনেট হয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ যদি বাংলাদেশের এলসিতে যাই, যে অ্যাড্রেসই থাকুক না কেন, বাংলাদেশের মধ্যে যে কোনো অ্যাড্রেস হলেই সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। এই হচ্ছে পার্সপেক্টিভ 1, যে এলসিতে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি অ্যাড্রেস যাই থাকুক, সেটা ডকুমেন্ট করার সময় সেখান থেকে ভ্যারি করতে পারে, বা এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টও অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেস ভ্যারি করতে পারে, তবে সেম কান্ট্রি হতে হবে। এই হচ্ছে একমাত্র রিকোয়ারমেন্ট। তারপর পার্সপেক্টিভ 2 কি, সেটা আমরা একটু দেখে নিই। কন্ট্যাক্ট ডিটেইল, telex, telephone, email, and the like, stated as part of the beneficiaries and applicant's address will be disregarded. প্রথমটাতেও কাইন্ড অফ ওয়েভার দেওয়া ছিল যে আপনি অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেসকে আপনি কিছু মডিফাই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, শুধু সেম কান্ট্রি হলেই হবে। এটা হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে। আর কন্ট্যাক্ট ডিটেইল, যেমন ফোন নাম্বার, টেলেক্স, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস বা এই ধরনের যদি ব্যাপার স্যাপার হয়, সেগুলোকে আপনি টোটালি ডিসরিগার্ড করতে পারবেন, সেগুলো মেনশন না করলেও চলবে। তার মানে আপনার এলসিতে যদি দেখা গেল যে অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির গাজীপুরের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি কিন্তু ডকুমেন্ট প্রিপারেশনের সময় শুধু মতিঝিল বা গুলশান বনানীর কর্পোরেট অফিসের অ্যাড্রেস দিলেই সাফিসিয়েন্ট। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ারই কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে পার্সপেক্টিভ 3। এখন বলা হচ্ছে, however, when the address and contact details of the applicant appear as part of the consignee or notify party details on a transport document subject to Article 19 to 25, they must be as stated in the credit. তো এতক্ষণ আপনি দেখলেন সব ওয়েভার অ্যাড্রেস তো সেম হওয়ার বাধ্যবাধকতা নেই, সেম কান্ট্রি হলেই হলো, ফোন নাম্বার বা আদার কন্ট্যাক্ট ডিটেল মেনশন করারই কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই তবে হ্যাঁটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তবে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেল যদি কনসাইনি অথবা নোটিফাই পার্টি ডিটেল হিসাবে ইউজ হয়, ট্রান্সপোর্ট ডকুমেন্টে বলা থাকে যে কনসাইন টু দ্য অ্যাপ্লিক্যান্ট অথবা কনসাইন টু নোটিফাই অ্যাপ্লিক্যান্ট, এই ধরনের কোনো কথাবার্তা যদি এলসি কন্ডিশনে থেকে থাকে এবং অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস এবং অ্যাপ্লিক্যান্টকে যদি মেনশন করতে হয় কনসাইনি অথবা নোটিফাই পার্টি হিসাবে, তখন কিন্তু সেই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেল টু দ্য পয়েন্ট আপনাকে মেনশন করতে হবে, কোনো বিচ্যুতি এখান থেকে চলবে না। ফোন নাম্বারটা, ফ্যাক্স, এক্সটেনশন, অ্যাড্রেস, হাউস নাম্বার যাই থাকুক, অ্যাজ ইট ইজ আপনাকে কিন্তু মেনশন করতে হবে। এখন অ্যাজ ইট ইজ এর মধ্যে একটু করা যায়, যেমন আপনি যদি কিছু অ্যাডিশন থাকে, ফর এক্সাম্পল একটা অ্যাড্রেসের কথা বলছি, 520 খিলগাঁও, ঢাকা 1219, এই হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস, কিন্তু আপনার কনসাইনি বা নোটিফাই পার্টি ডিটেইলে আপনি উল্লেখ করলেন 520 সিপাহীবাগ রোড, খিলগাঁও, ঢাকা 1219। এখানে কিন্তু আপনি এই যে সিপাহীবাগ রোড, এটা কিন্তু আপনি অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে ইউজ করলেন, তার মানে কিন্তু হুবহু এলসির মতো হলো না। তো এই ব্যাপারটা আসলে ডিসক্রিপেন্সি হবে কিনা, ডিসক্রিপেন্ট হবে কিনা ডকুমেন্টটা। তো এখানে আরসিসির ড্রাফটিং গ্রুপের অপিনিয়ন হচ্ছে না, এটা ডিসক্রিপেন্ট হবে না, কারণ আপনার 520 খিলগাঁও, ঢাকা 1219 সেটুকু তো আপনি মেনশন করেছেন। অ্যাডিশন হিসাবে আপনি মেনশন করেছেন সিপাহীবাগ রোড, 520 সিপাহীবাগ রোড, খিলগাঁও, ঢাকা 1219। এই অ্যাডিশনটুকু আপনার এলসিতে যেটুকু ছিল সেটুকু হুবহু ছিল, প্লাস আপনি ডকুমেন্টটাকে একটু এক্সটেন্ড করার জন্য, একটু মোর স্পেসিফিক করার জন্য আপনি সিপাহীবাগ রোড কথাগুলো অ্যাড করেছেন। এতে আপনার অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেসটা এলসিতে বলা ছিল সেটা আসলে ভিন্ন কিছু হলো না, বরং আরেকটু এলাবোরেট হলো, আরেকটু স্পেসিফিক হলো, কাজে এটাকে আপনি আবার
কমপ্লাইং হিসেবে ধরতে পারবেন। তবে 520 খিলগাঁও ঢাকা 1219 লেখা আছে, এটাকে আপনি লিখলেন 520 খিলগাঁও ঢাকা 1219 লিখলেন না, সেটা কিন্তু অবশ্যই ডিসক্রিপেন্ট, বা যেটুকু লেখা আছে সেখান থেকে কোনোটা বাদ দেওয়ার এখতিয়ার কিন্তু আপনার নেই, সেটা তখন ডকুমেন্টটাকে ডিসক্রিপেন্ট করে ফেলবে। তো এই হচ্ছে পয়েন্ট যেতে আমরা দেখলাম তিনটা পার্সপেক্টিভ। এক হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাড্রেস যখন কোনো ডকুমেন্টে লেখা থাকবে সেটা একদম এলসির মতো হতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, শুধু একটাই রিকোয়ারমেন্ট সেম কান্ট্রি হলেই হবে। অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির কন্ট্রাক্ট ডিটেইল যখন ইউজ হবে, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস বা স্কাইপের নাম্বার বা এই ধরনের অন্য কিছু, হোয়াটসঅ্যাপ নাম্বার, বাকি এই ধরনের কোনো বিষয়গুলো যদি থেকে থাকে সেটাকে আপনি টোটালি ডিসরিগার্ড করতে পারবেন। আর থার্ড অপশনটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস যখন অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস যখন কনসাইনি বা নোটিফাই পার্টি হিসাবে ইউজ হবে, তখন সেটাকে কিন্তু হুবহু এলসির মতোই ইউজ করতে হবে, সেখান থেকে কোনো ডেভিয়েশন চলবে না। ডেভিয়েশন চলবে না বলতে সেখান থেকে কোনো কিছু বাদ দেওয়া চলবে না, কিছু অ্যাড করতে পারেন যেটা অ্যাড্রেসটাকে আরেকটু স্পেসিফাই করে, আরেকটু এক্সটেন্ড করে, সেটুকু আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু এলসিতে যেটুকু মেনশন আছে সেখান থেকে কোনো কিছু বাদ দিতে পারবেন না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে, ইউসিপি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট, পয়েন্ট কে। The shipper or consignor of the goods indicated on any document need not to be the beneficiary of the credit. আমাদের মাথায় যে একদম জেনারেল যে সেন্সটা, সেটা হচ্ছে এলসিতে বায়ার সেলার বা অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি থাকবে। সাধারণত সেই গুডসটা শিপ করার কথা এলসির যে বেনিফিশিয়ারি তিনি, যে টাকাটা পাবে তারই গুডসটা শিপ করার কথা। এটা হচ্ছে একদম বাই সেলের বেসিক প্রিন্সিপাল। তবে এগুলো আসলে বর্তমানে এই আধুনিক যুগে ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এখানে বেনিফিশিয়ারি বা সেলার যে তাকেই একদম শিপমেন্ট করতে হবে ব্যাপারটা কিন্তু নট নেসেসারি। তার হয়ে এজেন্ট কাজ করতে পারে, বা সে ডাইরেক্ট প্রডিউসারও নাও হতে পারে, সে অন্য কারো থেকে সেই গুডস কিনে এনে সেল করতে পারে, এবং সে যার থেকে গুডসটা কিনে আনলো তাকে রিকোয়েস্ট করতে পারে যে তুমি এই অ্যাড্রেসে গুডসটা শিপ করে দাও। তো শুধু ট্রান্সফার এলসি তো বটেই, ট্রান্সফার এলসি ছাড়াও নর্মাল এলসিতেও কিন্তু এই অপশনগুলো সম্ভব, যে বড় সেলার তার হয়ে অনেক থার্ড পার্টি কাজ করতে পারে। তো যেমন আপনারা যদি অনলাইন থেকে যদি পণ্য কেনাকাটা করে থাকেন অ্যামাজন থেকে বা বাংলাদেশের দারাজ থেকে, তখন কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারেন যে আপনার যেই প্রোডাক্টটা শিপমেন্ট হচ্ছে, আপনি পেমেন্ট করলেন অ্যাজ এ বায়ার, আপনি প্রোডাক্ট করলেন অ্যামাজনকে, আপনি পেমেন্ট করলেন দারাজকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে পণ্যটা কিন্তু শিপমেন্ট হচ্ছে দারাজের আন্ডারে অন্য কোনো স্টোর ওনার থেকে। অ্যামাজন থেকে আপনি কিনলেন, কিন্তু দেখা গেল যে আইপ্যাড কিনলেন বা কিছু কিনলেন, সেটা হতেই পারে যে অ্যাপল সেই শিপমেন্টটা করে থাকলো, আপনি পেমেন্ট করেছেন কিন্তু অ্যামাজনকে, বা এরকম অনেক ক্ষেত্রেই হতে পারে যে আমরা পেমেন্ট করলাম হয়তো সেই ওয়েবসাইটকে, কিন্তু শিপমেন্টটা করলো হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি, যার হচ্ছে সেই অ্যামাজনে বা দারাজে যার একটা স্টোর আছে, ভার্চুয়াল স্টোর আছে, সে কিন্তু শিপমেন্টটা এক্সিকিউট করে। তো এখানেও সেম, আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রেডেও কোনো শিপমেন্ট হবে, নট নেসেসারিলি যে শিপমেন্টটা সেই সেলারকে করতে হবে, সেই এলসি যে বেনিফিশিয়ারি তাকে শিপমেন্টটা করতে হবে, তার হয়ে অন্য কোনো থার্ড পার্টি শিপমেন্টটা করে দিতে পারে। তার যাদের সাথে বিজনেস আছে, সে এমন হতে পারে প্রডিউসার না, অন্য কারো থেকে প্রোডাক্টটা কিনে আনে, সে শুধু জাস্ট মিডলম্যান, সে যার থেকে প্রোডাক্ট কিনে আনলো তাকেও বলে দিতে পারে যে তুমি শিপমেন্টটা ডাইরেক্ট এই অ্যাড্রেসে করে দিও। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এখানে বলা, দ্য শিপার অর কনসাইনার অফ দ্য গুডস ইন্ডিকেটেড অন এনি ডকুমেন্ট নিড নট বি দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ক্রেডিট। অথবা বড় কোম্পানি হতে পারে, তার সাবসিডিয়ারি কোম্পানি থাকতে পারে যে শিপিং অ্যান্ড হ্যান্ডলিং এর কাজগুলো করে থাকে। ফর এক্সাম্পল, এলসির বেনিফিশিয়ারি বা প্রোডাক্টের সেলার হতে পারে হচ্ছে প্রাণ ব্রেভারেজ লিমিটেড, কিন্তু হতেই পারে যে সেই শিপমেন্টটা শিপার হচ্ছে প্রাণ লজিস্টিক্স লিমিটেড। খুবই স্বাভাবিক, হতেই পারে বড় কোম্পানি, তাদের শুধু শিপিং হ্যান্ডেল করার জন্য লজিস্টিক্স ডিপার্টমেন্ট আছে, যারা টোটাল এই শিপমেন্টগুলো দেখে থাকে। তখন যখন সেই প্রাণ লজিস্টিক্স যখন শিপমেন্টটা এক্সিকিউট করবে, ট্রান্সপোর্ট ডকুমেন্টে কিন্তু হয়তো প্রাণ বেভারেজের নাম লেখা না থেকে প্রাণ লজিস্টিক্স এর নাম লেখা থাকাই স্বাভাবিক। তো এটা এখানে বলা হয়েছে, দ্য শিপার অর কনসাইনার অফ দ্য গুডস ইন্ডিকেটেড অন এনি ডকুমেন্ট নিড নট টু বি দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ক্রেডিট। এরপর আমরা চলে যাচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট অফ আওয়ার ডিসকাশন, ইসিবি 600 আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট, পয়েন্ট কে। The shipper or consignor of the goods indicated on any document need not to be the beneficiary of the credit. অথবা বড় কোম্পানি হতে পারে,
Point I. A transport document may be issued by any party other than a carrier, owner, master, or charterer, provided that the transport document meets the requirement of Article 19 to 24 of those rules. এখানে বলা হয়েছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট যে কেউ ইস্যু করতে পারবে, শুধু একটাই রিকোয়ারমেন্ট। এই আর্টিকেলগুলো যে আছে ট্রান্সপোর্ট রিলেটেড 19 to 25, এতক্ষণ কিন্তু আমরা দেখে আসছিলাম যে আর্টিকেল সব জায়গায় ট্রান্সপোর্ট ডকুমেন্ট কথা বললে আর্টিকেল 19 to 25 বলে আসছিল বারবার। এখানে কিন্তু আমরা দেখছি যে 19 to 25 বলছে না, এখানে কিন্তু বলছে 19 to 24। তার মানে 25th যে আর্টিকেলটা, এই পয়েন্টের জন্য কিন্তু সেই আর্টিকেলটাকে এক্সক্লুড করেছে। 25th নাম্বার আর্টিকেলটাকে আমরা একটু দেখে নেই। 25th নাম্বার আর্টিকেলটি হচ্ছে কুরিয়ার রিসিট, পোস্ট রিসিট অর সার্টিফিকেট অফ পোস্টিং। যদিও এটাকে এলসি ডেফিনেশন অনুযায়ী ট্রান্সপোর্ট ডকুমেন্ট ধরা হচ্ছে কুরিয়ার রিসিট, পোস্ট রিসিট বা সার্টিফিকেট অফ পোস্টিংকে, কিন্তু ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যুয়ার হিসেবে, কারণ কুরিয়ার রিসিট, পোস্ট রিসিট বা সার্টিফিকেট অফ পোস্টিং এদের একটা স্পেসিফিক ইস্যুয়ার ক্যাটাগরি ইস্যুয়ার আছে। তো এজন্যই বলা হয়েছে যে সেই আর্টিকেল 25 বাদে বাকি যে 19 to 24 আর্টিকেলগুলোর আন্ডারে এই ডকুমেন্টগুলোর ইস্যুয়ার যে কেউ হতে পারে। রিকোয়ারমেন্ট একটাই যে আপনার এই আর্টিকেল 19 to 24 যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। অনেক সময় দেখবেন যে আমাদের বাবা মা ছোটবেলায় বলতো যে তুই পড়তে বসবি কি বসবি না সেটা আমি দেখতে চাই না, আমি শুধু তোর রেজাল্ট দেখতে চাই, 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে। অথবা প্রেমের বিয়ে, বাবা মার ডেফিনেশন একটাই, যাকে খুশি তুই তাকে বিয়ে করতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এই যে শুধু ব্যাপারটা আমরা দেখতে চাই তোর রোল 1 থেকে 5-এর মধ্যে থাকে কিনা। শুধু বা মেয়েটা বা ছেলেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলেই হলো। এখন এই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলেই হলো ব্যাপারটা তো আবার সেই যে এতক্ষণ যেটা বললো যে তোর কেমন পছন্দ আমরা কিছু জানতে চাই না, শুধু মোটামুটি মানানসই হলেই হলো। মোটামুটি মানানসই বা আমাদের কাছে গ্রহণযোগ্য বা রোল 1 থেকে 5 হওয়া, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু তারা আগে যে আপনাকে ইনডেমনিটিটা দিল বা ওয়েভারটা দিল বা যে রিল্যাক্সেশনটা দিল সেটা কিন্তু আবার তারা কাইন্ড অফ উইথড্র করে ফেললো। এখানেও তেমনি বলা হচ্ছে যে আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্টের ইস্যুয়ারকে যে কেউ হতে পারে, তবে সেই ট্রান্সপোর্ট ডকুমেন্টটাকে আর্টিকেল 19 থেকে 24-এর যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে। তো যখন সেই আর্টিকেল 19 থেকে 24-এর মধ্যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে, তখন কিন্তু আসলে যে কোনো ইস্যুয়ারের যে কনসেপ্টটা সেটা কিন্তু অনেকাংশেই সীমিত হয়ে যায়। তো এই ব্যাপারটাই এখানে আসলে বলা হয়েছে। ট্রান্সপোর্ট ডকুমেন্টকে ইস্যু করবে তারা সেটা দেখতে চায় না, তারা শুধু দেখতে চায় যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা। আপনি সারাদিন খেলবেন কি পড়বেন কেউ বাবা মা দেখতে চায় না, তারা দেখতে চায় যে আপনি রেজাল্ট 1 থেকে 5-এর মধ্যে করেছেন কিনা। তো রেজাল্ট 1 থেকে 5-এর মধ্যে যখন করবেন, তাদের সাথে তাদের আপনার ফ্যামিলির সাথে মানানসই একটা ছেলে বা মেয়েকে যখন বিয়ে করতে চাইবেন বা পছন্দ করবেন, বা আর্টিকেল 19 থেকে 24 পর্যন্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করে যখন আপনি ইস্যু করবেন, তখন কিন্তু আপনার অপশন কিন্তু এমনিতেই অনলিমিটেড হয়ে আসে। তখন আপনি আসলে ওই একটা বেসিক ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে বেসিক ক্রাইটেরিয়ার ইস্যু আর কি আসলে প্রয়োজন হয়। তো এই ব্যাপারটা এখানে বলার চেষ্টা করা হয়েছে, কারণ এলসিতে কিন্তু ডিফাইন করা নেই যে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা কে ইস্যু করবে। তারা শুধু বলেছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে তার ডকুমেন্টে তারা অ্যাকসেপ্ট করবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর্টিকেলটা অনেক বড় ছিল, এই কারণে আমরা 2টি ভাগে আলোচনা করলাম। আমাদের পার্ট 2 ছিল আজকের আলোচনা, পার্ট 2ও শেষ হয়ে গেল। তো আশা করি আপনারা 2টি পার্ট মিলে মনোযোগ দিয়ে ব্যাপারটি দেখেছেন বা শুনেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তীতে অবশ্যই আমরা অন্য কোনো আর্টিকেল 15, 16 বা বাকি আর্টিকেলগুলো নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন, মোটিভেট করবেন। আর যে ভুলগুলো আছে বরাবরের মতোই আবার বলছি যে ভুলগুলো গঠনমূলক ওয়েতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ জানার আসলে কোনো শেষ নাই, সেলফ ডেভেলপমেন্টের আসলে কোনো লিমিট নাই, শেখার অবশ্যই অনেক কিছু আছে। যখন যে ভুলগুলো আপনাদের মনে হবে ধরিয়ে দেবেন, সেটা অবশ্যই আমি রেকটিফাই করার চেষ্টা করবো বা আমি শিখে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবো। আর একটি বিষয়ে প্রায় বলি, সেটা হচ্ছে আমার এই কোর্সটা, যেমন আপনারা অ্যাড দেখেন না যে গুঁড়া দুধের অ্যাড, আপনারা গুঁড়া দুধের অ্যাডের নিচে ছোট করে লেখা দেখেন যে শিশুদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। তো এই যে ভিডিওগুলো বানাচ্ছি আমার সীমিত জ্ঞান থেকে যেটুকু শেয়ার করছি আপনাদের সাথে, অবশ্যই সেটা হচ্ছে গুঁড়া দুধের মতো, যে কেউ শিখতে চান, জানতে চান,
তাদের জন্য হচ্ছে ওই মায়ের দুধে যেমন বিকল্প নেই, মূল বই পড়ার, মূল আর্টিকেলগুলো পড়ার, বা আরো বেটার কেউ জানে তার থেকে বুঝে নেওয়ার আসলে কোনো বিকল্প নেই। আমি যেই আমার সীমিত জ্ঞান থেকে যেটুকু শেয়ার করার চেষ্টা করছি সেটা আসলে ওই গুঁড়া দুধের মতো খেতে পারেন অ্যাডিশনাল খাবার হিসেবে, কিন্তু শিশু অবস্থায় আপনার অবশ্যই ওই মায়ের দুধের বিকল্প নেই। আপনাকে ওই মূল বইটাই ফলো করতে হবে, মূল রুলগুলোই ফলো করতে হবে। মূল আইএসবিবিটা বা আরো বেটার যারা জানে বোঝে তাদের থেকে আপনার আসলে জানার চেষ্টা করতে হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান রইল। সে পর্যন্ত আজ আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।